করে ইনভাইট আদার্স হবে না, তুমি পার্টিসিপেন্টে ক্লিক করো, আসে না। আর তোমার ভিডিও অন করে দাও, তাহলে তোমার দেখা যাবে স্টুডেন্টরা দেখবে তোমার ভিডিও। এটা না সাউন্ড দিব। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছে ম্যাম? এই তো আছি, জয়েন করো, ক্লাস শুরু করে দিব। শারমিন আক্তার, আসসালামু আলাইকুম মিস। সালাম। জিনাত জাহান, জিনাত জাহান, টু নুসরাত জাহান একজন, জেরিন আরেকজন। জি মিস। ম্যাম রোল 9005। 2005 কে? উপমা। না মিস, নুসরাত জাহান জেরিন। জেরিন 5 রোল 1 9। উপমা জয়েন করছে। হাফসা খান জয়েন করে না, ক্লাস করে না? মেঘলা জয়েন করছে না মিস। ম্যাম হাফসা তো ক্লাস করে। ওই কোথায়? না হাফসা করে না তো। হাফসাকে আমি খালি পেজ করে নাই, হ্যাঁ একদিনও করে নাই ও। একদিনও করে নাই। ও কখনো করে নাই। ওকে আমি ফেসবুকে দেখি, খালি ওরে বকা দিবা, বলবা যে ম্যাডাম খুব বকা দিচ্ছে তোমাকে। ম্যাম আমাদের বকাই কি আর কাজ হবে বলেন? তুমি বলবা যে ম্যাডাম বকা দিয়েছে, তোমরা বকা দিবে না। তোমাকে বকা দিয়েছে, আমি ওকে ম্যাম ফোনে পাচ্ছি, ফেসবুকে তো অনেকেই থাকে। ওকে আমি ফোনে পাই না, ওরে খালি ফেসবুকে দেখি। আচ্ছা চলে আসো সবাই, আমরা চলে যাই স্লাইডে। আসতে থাকো, লাস্টে রোল কল করবো কেমন? এটা আমি প্রথম থেকে না দেখলে পরে লাস্টে রোল কল করবো না। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শুরু করছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনীয় বলবিদ্যা, আজকে দ্বিতীয় ক্লাস। দেখো আমরা পড়েছিলাম বল, বলের একক, বলের মাত্রা, মৌলিক বল, মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল। তারপরে প্রকৃতির 4টি মৌলিক বল আছে, সেই মৌলিক বলগুলো কি, তাড়িৎ-চুম্বকীয় বল, এই বলগুলোর সংজ্ঞা। তারপরে নিউটনের দ্বিতীয় সূত্র পড়েছি, দ্বিতীয় সূত্রের প্রমাণ করেছি F=ma। তারপরে ক্যালকুলাস পদ্ধতির দ্বিতীয় সূত্রের প্রমাণ করেছি। তারপরে আমরা পড়েছি ঘাত বল, বলের ঘাত, মনে আছে? ঘাত বল, বলের ঘাত। ঘাত বল অত্যন্ত ক্ষুদ্র সময়ে যদি খুব বড় মানের একটি বল ক্রিয়া করে তবে তাকে ঘাত বল বলে। আমার সাউন্ড শুনতে পাচ্ছ? সাউন্ড শোনা যাচ্ছে? জি মিস। তাহলে আমরা যেমন ক্রিকেট ব্যাটের সাহায্যে বলের মধ্যে যে জোরে মারা হয় সেটাই হচ্ছে ঘাত বল। আর বলের ঘাত যে কোনো বল এবং বলের ক্রিয়াকাল, কতক্ষণ ধরে সেই বলটা কাজ করে, এর গুণফলকে বলা হয়
বলের ঘাত। আমরা দেখেছিলাম যে ইকুয়াল টু এফ ডিটি। এরপরে আমরা আজকে যাব বলের ঘাত ও ভরবেগের মধ্যে সম্পর্ক। তাহলে ভরবেগ, আমরা জানি বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তাহলে আমরা বলের ঘাত এর সমীকরণ পেয়েছিলাম যে ইকুয়াল ইন্টিগ্রেশন অফ এফ ডিটি, বল ইনটু সময়ের গুণফল। তাহলে ইন্টিগ্রেশন অফ এফ ডিটি টিআই থেকে টিএফ পর্যন্ত। তাহলে এফ ইকুয়াল টু আবার আমরা জানি ডিপি বাই ডিটি, আমরা বসিয়ে দিলাম। দেখো যে ইকুয়াল টু ডিপি বাই ডিটি আর ইন্টু ডিটি। তাহলে ডিটি ডিটি কাটা চলে গেল, থাকলো শুধু ইন্টিগ্রেশন অফ ডিপি। এখানে যখন আমাদের ডিপি আসলো তখনই আমাদের ইন্টিগ্রেশন সাইন বদলে গেল। যেমন টি হয়ে গেল টিআই ছিল, তখন পি হয়ে যাবে পিআই, আর টিএফ হলে পিএফ। তাহলে আমরা দেখো এখানে ইন্টিগ্রেশন অফ ডিপি করলে আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিপি মানে পি পি হয়। এটা কি জানো তো ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল টু এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিপি ইকুয়াল টু পি। তাহলে লিমিট, আপার লিমিট, লোয়ার লিমিট বসালাম, থাকলো আপার লিমিটের মান লোয়ার লিমিটের মান বসাই দিলাম। তাহলে পিএফ মাইনাস পিআই ইকুয়াল টু ডেল পি লেখা যায়। তাহলে জে ইকুয়াল টু ডেল পি, অর্থাৎ বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাত কার সমান? বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। এটাও পরীক্ষায় 2 মার্কসে আসে। এরপরে আমরা চলে যাচ্ছি একটা গ্রাফে। দেখো বলের ঘাত, ঘাতের মান এবং বল সময় লেখচিত্র। তাহলে এক্স অক্ষের দিকে যদি সময় এবং ওয়াই অক্ষের যদি বল আমরা ধরি, তাহলে এই ধরনের একটি গ্রাফ পাচ্ছি, যা কিনা বল সময় লেখচিত্র, বল সময় বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ কোনো ক্ষেত্রের ক্ষেত্রফলকে নির্দেশ করে। তাহলে এটার সমীকরণ করার দরকার নাই, আমরা একই সমীকরণ ডেল পি ইকুয়াল টু এফ ডিটি, এখানে আমরা এটার গ্রাফটা চিনে রাখবো। অনেক সময় 1 নম্বরের কোশ্চেনগুলোতে, অবজেক্টিভ কোশ্চেনগুলোতে এরকম গ্রাফ দেয়, যে এটা কিসের গ্রাফ তোমাকে চিনতে হয়। তখন তুমি বলবে যে এটা কি বল এবং সময় লেখচিত্র, এবং এটা কিসের? বলের ঘাত এবং বল ও সময় লেখচিত্র, বলের ঘাতের লেখচিত্র, এফ টি লেখচিত্র, মনে থাকবে এটা। এই জন্য লেখচিত্রের চেহারাটা দেখে রাখো। চলে আসো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন। আমরা এখানে বলেছি যে সব ক্যালকুলাস পদ্ধতিতে শিখবো, নর্মাল পদ্ধতিও বইয়ে আছে, কিন্তু আমরা ক্যালকুলাসটাই শিখবো, কারণ একটা মাথায় থাকলে সেটার উপরে কাজ করতে পারবো। তাহলে দেখো নিউটনের দ্বিতীয় সূত্র কি ছিল? কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং এর বল যেদিকে কাজ করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে। তাহলে আর প্রথম সূত্র কি ছিল? প্রথম সূত্র ছিল বস্তুর উপর যদি কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে বস্তু চিরকাল স্থির বস্তু, গতিশীল বস্তু সমগতিতে চলতে থাকবে। তাহলে দেখো আমরা জানি বল লেস ইকুয়াল টু কি সামেশন অফ এফ, বা এফ ইকুয়াল টু এম ডি অফ ডিটি এমভি। এমভি মানে পি, তাহলে ডিপি বাই ডিটি, তাই না? তাহলে ডিপি বাই ডিটি ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ভরবেগের মানটা বসাই দিলাম এমভি। এমভি এখন যেহেতু বল প্রয়োগ করা না হলে প্রথম সূত্র কি এফ ইকুয়াল টু 0 স্থির থাকবে। তাহলে ডি অফ ডিটি এমভি ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই এমভি ইজ ইকুয়াল টু 0 কে ইন্টিগ্রেশন করলে হয় ধ্রুবক। তাহলে বলা যায় যে প্রথম সূত্র প্রতিপাদন হলো, কারণ প্রথম সূত্রে কি আছে? কোন বস্তুর উপর বল ক্রিয়া না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে। তাহলে এমভি ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এটাও 2 নম্বরের জন্য ছোট প্রশ্ন করে রাখবে। এরপরে আসলে দ্বিতীয় সূত্র থেকে আবার প্রথম সূত্র, এটা আরেকটা পদ্ধতি আমরা করব না। এরপরে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন, এটাও এটা আসছে। এবার আমরা দ্বিতীয় সূত্র থেকে তৃতীয় সূত্রের প্রতিপাদনে যাব। তৃতীয় সূত্র কি ছিল? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা ছিল তৃতীয় সূত্র।
তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা কিভাবে তৃতীয় সূত্রে যাব সেটা দেখছি। তাহলে আমরা জানি P F = dP/dt, আবার P = mv, এটাকে সামনে নিলাম, থাকলো dP/dt = 0। দেখো m1 এবং m2 যদি দুইটা বস্তুর মধ্যে পারস্পরিক প্রতিক্রিয়া, দুইটা বস্তুর ভর হয়, তাহলে ভিন্ন অন্য কোনো বাহ্যিক বল কার্যকর নেই ধরে যদি নেই, তাহলে একটা বস্তুর ভরবেগ যদি p1 হয় এবং আরেকটি বস্তুর ভরবেগ যদি p2 হয়, তাহলে p = p1 + p2 = 0। তাহলে আমরা লিখতে পারি d of dt p1 + p2 = 0 ইন্টিগ্রেশন করলে, তাহলে ডিফারেন্সিয়েশন করলে ধ্রুবক হয়ে যায় 0, আর শূন্যকে ইন্টিগ্রেশন করলে হয়ে যায় ধ্রুবক। মনে থাকবে? তাহলে dP/dt = dP2/dt, dP1 dt - dP2/dt। আরেকবার খেয়াল করো, তাহলে আমাদের দ্বিতীয় সূত্র আছে F = dP/dt। আমরা যদি দুইটা বস্তুর মধ্যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া বল, তাহলে আমরা একটাকে ধরি P1, একটাকে ধরি P2, তাহলে P = P1 + P2 = ধ্রুবক, এটা লেখা যায়। তারপরে আমরা ডিফারেন্সিয়েট করলে d of dt দিয়ে ডিফারেন্সিয়েট করলে d of dt P1 + P2 লিখলাম, আর ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে হলো 0। তাহলে dP1/dt1 আলাদা করে লিখলাম, আবার আরেকটা পেলাম dP2/dt। এখন dP2/dt কে যদি এপাশে নিয়ে আসি তাহলে একটা মাইনাস হয়। তাহলে প্রত্যেক বলেরই সমান এবং একটি বিপরীত প্রতিক্রিয়া আছে বলা যায়, তাই না? দেখো মাইনাস, এটাকে আমরা যদি লিখি dP1/dt = F1, আর dP2 = F2, তাহলে F1 = -F2, অর্থাৎ প্রত্যেক ক্রিয়া F1 আর প্রতিক্রিয়া হচ্ছে F2। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তাহলে চিত্র আমরা দেখতে পাচ্ছি, একটা বলকে একটা বল কাজ করছে, সেটার আবার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে তৃতীয় সূত্রের প্রতিপাদন। মনে থাকবে? এটা দ্বিতীয় সূত্র থেকে তৃতীয় সূত্রের। পরীক্ষার সময় খেয়াল করবে কি চায়, একটা চায় দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র, আরেকটা চায় দ্বিতীয় সূত্র থেকে তৃতীয় সূত্র। তাহলে আগে সূত্রটা লিখবে, লিখে তারপরে ক্যালকুলেশনটা দেখাবে। এখন দেখো নিউটনের গতিসূত্রের ব্যবহার। ঘোড়ায় গাড়ি টানে, আমরা গতিবিদ্যা চ্যাপ্টারে পড়েছিলাম লন্ড রোলার টানা, ঠেলা ভালো, তারপরে পড়েছিলাম নৌকার গুণ টানা, তারপরে পড়েছিলাম সাইকেল চালানো ইত্যাদি। আর এখানে আছে নিউটনের গতিসূত্রের ব্যবহারে ঘোড়ার গাড়ি টানা। তাহলে ঘোড়ায় গাড়ি টানে, দেখো একটা গাড়ি আঁকা আছে আর একটা ঘোড়া H দিয়ে যে দেখানো হয়েছে, সেটাকে ঘোড়া ধরো HL। যখন কোনো ঘোড়া গাড়ি টানে তখন সমান বলে ঘোড়াকেও পিছনের দিকে গাড়িতে টানে। অর্থাৎ গাড়িটি যদি AB দ্বারা ঘোড়ার সাথে যুক্ত থাকে, তাহলে ঘোড়ার ক্রিয়ামূলক বল T দণ্ডের প্রতিক্রিয়া বল T প্রাইমের সমান হবে। দেখো একটা T দণ্ড দেওয়া হয়েছে, T দণ্ডের প্রতিক্রিয়া বল এই যে অ্যারো দিয়ে দেখাচ্ছি, T প্রতিক্রিয়া বল T প্রাইম, আর AB দিয়ে সংযুক্ত আছে গাড়িটি ঘোড়ার সঙ্গে। ঘোড়াটা দেখো H, আর এই যে থিটা কোণ করে আছে ভূমির সঙ্গে L বিন্দুতে, দেখো হ্যাঁ এটা। তাহলে এটা হচ্ছে লব্ধি বল আর ডান দিকে আমাদের r cos থিটা অনুভূমিকের দিকে, আর উলম্ব দিকে হচ্ছে r sin থিটা। একটা লব্ধি বল দুইটা উপাংশে ভাগ হয়ে গেল, আর sin থিটা আর cos থিটা। এই চিত্রটাই আবার এখানে আমরা দেখি। দেখো
তাহলে এইচ চলতে গিয়ে তার পা এল দ্বারা অনুভূমিকের সাথে থিটা কোণ করে মাটির উপর এফ বল প্রয়োগ করে। ফলে মাটি এবং ঘোড়ার পায়ের উপর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল আর প্রয়োগ করে। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে এফ ইকুয়াল টু মাইনাস আর। দেখো এফ নিচের দিকে কাজ করছে আর উপরের দিকে আর কাজ করছে, তাহলে এফ ইকুয়াল টু মাইনাস আর। তাহলে আর এর অনুভূমিক উপাংশ আর কস থিটা, যা ঘোড়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আর আর সাইন থিটা দেখো ঘোড়ার ওজন ডাব্লিউ নিচের দিকে ঘোড়ার ওজনকে প্রশমিত করে। এই যে আর এই যে ঘোড়ার ওজন ডাব্লিউ নিচের দিকে প্রশমিত করে কে আর সাইন থিটা। তাহলে আর আর কস থিটা কি করে, ঘোড়াকে সামনের দিকে টেনে নিয়ে যায়। কিন্তু এখানে একটা কথা আছে, ঘোড়ার গাড়ি যখন বিপরীত দিকে যায় তখন একটা ঘর্ষণ বল কাজ করে, একটা ঘর্ষণ বল কাজ করে। তাহলে ঘোড়ার গাড়ি যখন টানে, গাড়িও পিছের দিকে ঘোড়াকে টানে এবং মাটির সঙ্গে যেহেতু একটি ঘর্ষণ বল কাজ করে, ধরি সেই ঘর্ষণ বল এফ এ। তাহলে আর কস থিটা সমান টি প্লাস এফ এস। টি হচ্ছে কি গাড়ি যে বলে টানছে, আর প্লাস যোগ হচ্ছে ঘর্ষণ বল এফ এস। দেখো এফ এস একটা ঘর্ষণ বল মাটির সঙ্গে, তাহলে এই দুইটা বল টি প্লাস এফ এস। তাহলে কস থিটা যখন টি প্লাস এফ এস থেকে বড় হয় তখন গাড়িটি চলবে, আর যখন কস থিটা আর কস থিটা যখন ছোট হয় তখন গাড়িটি চলবে না, বিপরীত দিকে চলবে। আর যদি সমান হয় তাহলে গাড়িটি স্থির থাকবে। আরেকবার বোঝাচ্ছি, এটা পরীক্ষায় আসে। দেখো একটি ঘোড়া একটা গাড়িকে টানছে, গাড়িটাকে আমি ধরলাম সি, বুঝেছ, আর ঘোড়াটা আর এইচ। তাহলে এখান থেকে আমরা দেখো সুন্দর করে দেখতে পাচ্ছি এই ঘোড়াটা এই বিন্দুতে পা দ্বারা মাটিতে আঘাত করে। মাটিতে আঘাত করলে এখানে তার বলটা লব্ধি বল আর দুটো উপাংশে ভাগ হয়ে যায়, একটা আর কস থিটা, একটা আর সাইন থিটা। আমরা সবসময় জানি আর সাইন থিটা নিচের দিকে যে বলটা কাজ করে সেই বলটাকে প্রশমিত করে। দেখো উপরের দিকে সমান, নিচের দিকেও সমান, আর কস থিটা সমান ডাব্লিউ। তাহলে আর কস থিটা সমান ডাব্লিউ যদি হয় তাহলে শুধু আর সাইন থিটা সমান ডাব্লিউ। তাহলে আর কস থিটা সমান সমান কি, যে বল সেই বল গাড়িটাকে টানে। তাহলে গাড়ির মধ্যে গাড়িটাকে আবার পিছনে টেনে রাখছে কি আর একটা ফ্রিকশন বল কাজ করে এফ। দেখো একটা ফ্রিকশন বল এফ কাজ করে, তাহলে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বল এফ কাজ করার ফলে গাড়িটা পিছের দিকে আর একটু টানে। ঘোড়া গাড়ির ভার তো আছেই, তারপরে হলো ফ্রিকশন বল। তাহলে আর কস থিটা সমান যখন টি প্লাস এফ এস তখন গাড়িটা স্থির থাকবে। যখন আর কস থিটা ইজ গ্রেটার দেন টি প্লাস এফ এস তখন গাড়িটি গতিশীল সামনের দিকে যাবে, ঘোড়া গাড়িটি টানতে পারবে। বুঝছো? এখন আমরা যাব নিউটনের ভরবেগের সূত্র থেকে। আমরা দেখি মহাশূন্য অভিযান, সেটাও তৃতীয় সূত্র, ভরবেগের সূত্রের মতোই অনেকটা আমাদের কাজ করবে। তাহলে মহাশূন্য অভিযানে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নতির সাথে সাথে মানুষ অবাক বিস্ময়ে মহাশূন্যের দিকে তাকিয়ে থেকে ক্ষান্ত হয়নি। কিভাবে গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে যাওয়া যায় সেই চেষ্টা চালিয়ে গেছে অবিরাম। তার ফলশ্রুতিতে মানব ইতিহাসে সংযুক্ত হয়েছে চন্দ্র এবং মঙ্গল অভিযান। আমরা জানি বিভিন্ন নবযান কোথায় যায়, চাঁদে যাওয়ার চেষ্টা করছে, মঙ্গলে যাওয়ার চেষ্টা করছে। চাঁদে তো গিয়েছে, মঙ্গলেও গিয়েছে, সেখান থেকে বিভিন্ন রকমের তথ্য উপাত্ত সংগ্রহ করছে। তাহলে এগুলো কিভাবে যায়? এই নবযানগুলোকে মহাশূন্যের দিকে নিয়ে যাওয়ার জন্য যে কাজ করে সে হলো রকেট। এই রকেটের সাহায্যে এই নবযানগুলো মহাশূন্যে পাড়ি দেয়। তাহলে রকেটে সাধারণত রকেট কিভাবে উৎক্ষিপ্ত হয়, রকেটের গতিবেগ কত থাকে, জ্বালানির বেগ কত থাকে, এগুলো আমরা দেখব। তাহলে রকেট জ্বালানি হিসেবে সাধারণত তরল হাইড্রোজেন ব্যবহার করা হয়। জ্বালানির দহনে তরল অক্সিজেন রকেটে সঞ্চিত রাখা হয়। রকেটের নিচে কুঠুরি থাকে দুটা,
সেখানে একটাতে হাইড্রোজেন আর একটাতে অক্সিজেন থাকে, তারপরে দুইটাকে একসাথে দহন কক্ষে ঢুকায়। দহন কক্ষে ঢুকালে অগ্নিসংযোগ করে দিলে সেখানে বিশাল এক বলের সৃষ্টি হয়, সবুজ ছিদ্র পথে গ্যাস বেরিয়ে যায় প্রচন্ড বেগে এটা গতিপ্রাপ্ত হয় রকেট, নিচের দিকে যেই রকম উপরের দিকে সেই রকম। তাহলে রকেটের ভরবেগের সংরক্ষণ নীতির ব্যবহার করে গতিপ্রাপ্ত হয়। রকেটের দহন কক্ষে অক্সিজেনের উপস্থিতিতে জ্বালানিকে পোড়ানো হয়। উত্তপ্ত এবং অত্যন্ত সংকুচিত গ্যাস প্রচন্ড বেগে রকেটের পেছনের সরু ছিদ্র দিয়ে নির্গত হয়, ফলে নির্গত গ্যাস পেছনের দিকে একটি বৃহৎ ভরবেগ সৃষ্টি করে। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুসারে রকেট সামনের দিকেও সেই ভরবেগ প্রাপ্ত হয়। তাহলে এই যে রকেটের চিত্রটা দেখো, এই যে দেখো নিচের দিকে নির্গমন গ্যাসের বেগ, আর উপরে দেখো একটা জিনিস আছে ধাক্কা, এখানে একটা কুঠুরিয়া থাকে, এখান থেকে একটা ছিদ্র থাকে রকেটের নিচে দিয়ে, নজেল। সেই ছিদ্র দিয়ে যখন এখানে দহন কক্ষে যখন এই কুঠুরিতে যখন অক্সিজেন আর তরল হাইড্রোজেন মিক্স করা হয় তখন প্রচন্ড জোরে এখান দিয়ে ছিদ্রপথে গ্যাস বের হয়, এবং যত জোরে নিচের দিকে ধাক্কা দেয় তত জোরে রকেট থেকে নভোযানটি উৎক্ষিপ্ত হয়। তাহলে ধরি একটি রকেট মহাশূন্যে গতিশীল অবস্থায় আছে, আরো মনে করি রকেটটি বাতাসের বাধা ও অভিকর্ষের প্রভাব মুক্ত স্থান, এই গতিশীল। রকেট থেকে গ্যাস নির্গমনের সময় গ্যাসের গতির বিপরীত দিকে রকেটটির উপর একটি বৃহৎ বল প্রযুক্ত হয়। এই বলকে বলা হয় থ্রাস্ট বা ধাক্কা বল। তাহলে ধরি ধাক্কা বল এফ আর রকেটের ভর বড় এম। ডেলটি সময়ে নির্গত গ্যাসের ভর ছোট এম, ডেল এম। রকেটের সাপেক্ষে নির্গত গ্যাসের বেগ ছোট ভি, সুতরাং নির্গত গ্যাসের ভরবেগ ডেল এন ভি। বুঝেছো এটা ডেল এন ভি কিভাবে হলো? নির্গত গ্যাসের ভর ডেল এম আর বেগ হচ্ছে ভি, তাহলে ভরবেগ ডেল এন ভি। তাহলে আমরা জানি ভরবেগের পরিবর্তন সমান বলের ঘাত। দেখো এখানে বলের ঘাতের সঙ্গে সম্পর্কিত আসছে। তাহলে ভরবেগের পরিবর্তন এফ, ভরবেগের পরিবর্তন হচ্ছে আমাদের ডেল এম ভি, যে ভরবেগের পরিবর্তন ডেল এম ভি, এবং এফ ডেলটি হচ্ছে বলের ঘাত, এফ ইন্টু ডেলটি সময়। তাহলে এফ ইজ ইকুয়াল টু ডেল এম বাই ডেলটি ইন্টু ভি, বা ডেল এম বাই ডেলটি হচ্ছে জ্বালানি ব্যবহারের হার। এই ডেল এম বাই ডেলটি হচ্ছে জ্বালানি ব্যবহারের হার, ভি হচ্ছে নির্গত গ্যাসের বেগ, এবং এফ হচ্ছে ধাক্কা বল বা থ্রাস্ট। তাহলে এই ফর্মুলাগুলি মনে রাখতে হবে, এগুলো দিয়ে অঙ্ক করতে হবে। এটা দিয়ে আমাদের 4 মার্কসের অঙ্ক আসবে। তাহলে দেখো ত্বরণ কি? ত্বরণ এফ ইকুয়াল টু আমরা জানি এম এ, তাহলে এ ইকুয়াল টু কি এফ বাই এম, তাহলে 1 বাই এম ইকুয়াল টু ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। তাহলে এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে নির্গত গ্যাসের আপেক্ষিক বেগ বেশি হলে রকেটের ত্বরণ বেশি হবে। দেখো এখানে ভি যদি বেশি হয় তাহলে ত্বরণ বেশি হবে। নির্গমন গ্যাসের হার ডেল এম বাই ডেল টি যদি বেশি হয় তাহলেও ত্বরণ বাড়বে, ত্বরণ বেশি হবে। রকেটের মোট ভর এম যদি কমতে থাকে তাহলে এর ত্বরণ বৃদ্ধি পাবে। এম কমলে ত্বরণ বৃদ্ধি পাবে, কারণ ভিটাও উপরে আছে, তাহলে ওর ভরবেগ মাইনাস দিয়ে আমরা করব। তাহলে 3টা কারণ মনে রাখতে হবে। নির্গত গ্যাসের আপেক্ষিক বেগ বেশি হলে রকেটের ত্বরণ বেশি হবে। গ্যাস নির্গমনে ডেল এম বাই ডেল টি বেশি হলে ত্বরণ বেশি হবে। রকেটের ভর এম কমতে থাকলে এর ত্বরণ বৃদ্ধি পাবে। এবার আসো বন্দুকের গুলি ছোড়া, এটা 3rd ল, তাই না? একটি বন্দুক থেকে গুলি ছুড়লে আমরা জানি বন্দুকটিও পিছের দিকে আমাকে সমান বলে ধাক্কা দেয়। তাহলে বন্দুকটি যদি গুলির ক্রিয়াকাল যা এফ বল প্রয়োগ করে, তাহলে গুলিটিও বন্দুকের উপরে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল এফ প্রয়োগ করবে। তাহলে মনে করি বন্দুকটার ভর বড় এম, বন্দুকটার বেগ বড় ভি, আর গুলি দেখাচ্ছি গুলির ভর ছোট এম, গুলির বেগ ছোট ভি। তাহলে তৃতীয় সূত্র এখানে পরিলক্ষিত হচ্ছে,
দেখো, ধরা যাক গুলির ভর এম, গুলি ছোড়ার বেগ ভি, বন্দুকের ভর বড় এম, বন্দুকের পশ্চাৎ বেগ ভি। পশ্চাৎ বেগ কেন বলা হয়েছে? পেছন দিকে, অর্থাৎ রাইফেল যদি তুমি ছোড়ো তাহলে তোমার ঘাড়ে একটা প্রচন্ড ধাক্কা দিবে, পিস্তল ছুড়লেও হাতে প্রচন্ড ধাক্কা খাবে। তাহলে যেহেতু গুলি ছোড়ার পূর্বে বন্দুক ও গুলির বেগ শূন্য, সেহেতু ভরবেগের নিত্যতার সূত্র থেকে লেখা যায় এমভি প্লাস এমভি ইকুয়াল টু 0। শূন্য কেন? যখন গুলি ছাড়ছি না তখন তো বন্দুকটা স্থির, তখন বন্দুকের ভর এম, বন্দুকের বেগ ভি, আর গুলির ভর এম, ছোট এম, গুলির বেগ ছোট ভি। তাহলে এমভি প্লাস এমভি ইকুয়াল টু 0। তাহলে এমভি ইকুয়াল টু মাইনাস এমভি বা ভি ইকুয়াল টু মাইনাস এমভি বাই এম। তাহলে এখানে মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ। তাহলে পশ্চাৎ বেগের অঙ্ক আসবে এই ফর্মুলা দিয়ে করবে। বড় ভি কার বেগ? আছো মেয়েরা না চলে গেছে সবাই? বন্দুকের পশ্চাৎ আছো? হ্যাঁ, পশ্চাৎ বেগ। গুড। তাহলে বড় ভি হচ্ছে পশ্চাৎ বেগ। এই পশ্চাৎ বেগকে মাইনাস, এখানে আমরা যখন পশ্চাৎ বেগ লিখবো অঙ্কের মধ্যে তখন আর মাইনাসটা দিব না, মনে থাকবে? ঋণাত্মক চিহ্ন পশ্চাৎমুখী বেগকে নির্দেশ করে, কিন্তু যখন বন্দুকের পশ্চাৎ বেগের সমান মান লিখতে পারে তখন ভি ইকুয়াল টু এমভি বাই এমভি। রেজাল্ট লেখার সময় পশ্চাৎ বেগের মানটা মাইনাসে আসলেও তুমি মাইনাসটা দিবে না। যেমন তোমার এখানে আসলো 200 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে তুমি এখন মাইনাস 200 মিটার পার সেকেন্ড আসবে, তুমি উত্তরে লিখবে প্লাস 200 মিটার। প্লাস লেখার দরকার নেই, যাই হোক প্লাস 200 মিটার পার সেকেন্ড, মনে থাকবে? তাহলে এই ফর্মুলা দিয়ে অঙ্ক আসে, লিখে রাখো, দাগাও, বইয়ে দাগাচ্ছ? আমি যা যা পড়াচ্ছি তোমরা বইয়ে এগুলো দাগিয়ে রাখো, আবার এই আমি এতে দিয়ে রাখবো ফেসবুকে, তোমরা এগুলো দেখবে, তোমাদের গ্রুপে দিয়ে রাখবো, তোমরা আবার দেখে দেখে এই পড়াগুলো ফর্মুলাগুলো রেডি রাখবে, কারণ আমি অঙ্ক করার সময় কিন্তু ফর্মুলা ধরবো, জি মিস। তখন কোথা থেকে ফর্মুলা আসলো বলতে হবে। এখন দেখো, নিউটনের গতিসূত্র আমরা কয়টা জানি? 3টা। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, তাই না? তাহলে এখন এই গতির সূত্রগুলো কিছু সীমাবদ্ধতা আছে, সব জায়গায় কাজ করে না। গতির সূত্রগুলো সব জায়গায় কাজ করে না, কিছু সীমাবদ্ধতা আছে। কি কি সীমাবদ্ধতা? এটাও কোশ্চেন আসে যে নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতাগুলো লিখো, তখন লিখবে সূত্রগুলো ধ্রুব ভরের বস্তুর জন্য প্রযোজ্য, কিন্তু আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের আলোকে গতিশীল বস্তুর ভরের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদির ভর খুব কম, কিন্তু বেগ আলোর বেগের কাছাকাছি হওয়ায় এই সকল কণার ক্ষেত্রেও নিউটনের সূত্রগুলো প্রযোজ্য নয়। আবার মহাবিশ্ব বা ইউনিভার্স, যা আমাদের সাধারণ দৃষ্টির বাইরে, সেক্ষেত্রেও নিউটনের সূত্রগুলো প্রযোজ্য নয়। এক্ষেত্রে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব প্রযোজ্য। 3, প্রসঙ্গ কাঠামো গতিশীল হলে নিউটনের সূত্রগুলো কার্যকর হয় না। প্রসঙ্গ কাঠামো গতিশীল হলে কারা কার্যকর হয়? আপেক্ষিক তত্ত্ব। সেটা হলো আইনস্টাইনের তত্ত্ব। আইনস্টাইন আবার এগুলোকে মিস নাই। হ্যাঁ, যেও না, ম্যাম কিছু তো শোনা যায় না। নেটে প্রবলেম হচ্ছে, একটু দাঁড়াও। এখন শোনো নুসরাত? জি ম্যাম, এখন শোনা যায়। মিস এখন শোনা। হ্যাঁ দাঁড়াও, ওই যে আমি এখন নেট চলে গেছিল। তাহলে আমরা পড়লাম এই 3টি সূত্র, 3টি কারণ নিউটনের সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে আমরা আজকে কি কি পড়লাম সেটা আরেকবার রিভিশনে যাই, তারপরে নেক্সট পড়ায় যাচ্ছি।
আজকে আমরা পড়লাম নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে তৃতীয় সূত্র, তারপরে পড়লাম গতিসূত্রের ব্যবহার, ঘোড়ার গাড়ি টানা, রকেটের গতি, রকেটের ফর্মুলাগুলো, তারপরে পড়লাম বন্দুকের গুলি ছোড়া, তারপরে পড়লাম নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা। তাহলে এখন আসো আমরা এবার আরেক রকমের জিনিসে চলে যাচ্ছি। বল, ক্ষেত্র ও প্রাবল্য। বলক্ষেত্র ও প্রাবল্য কি? তাহলে আমরা জানি কোনো ভারী বস্তু বা চার্জিত বস্তু বা চুম্বক এর চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে এর আকর্ষণ বল কাজ করে। এটা চুম্বককেও তোমরা পড়েছো, তোমাদের চুম্বক পড়াচ্ছে এখন স্যার? চুম্বক ক্ষেত্র পড়াইছে? শুনতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ, তাহলে বল ক্ষেত্র কি? যদি আমরা একটি ভারী বস্তু বা চার্জিত বস্তু বা একটা চুম্বক এর চারপাশে রাখি, একটা জায়গায় রাখি, তাহলে এর চারপাশে যে বল অনুভব করে তাকে বলা হয় এর বল ক্ষেত্র। তাহলে এই বল ক্ষেত্রটা দুই তিন রকমের হয়। চুম্বক রাখলে চৌম্বক ক্ষেত্র, একটা চার্জ রাখলে চার্জ তড়িৎ ক্ষেত্র, আর একটি বস্তু রাখলে সেটা মহাকর্ষ ক্ষেত্র। মহাকর্ষ ক্ষেত্রের চারিদিকে, তাহলে কোনো বস্তুর চারিদিকে যে অঞ্চল ব্যাপী এবং এর প্রভাব বিদ্যমান থাকে, অর্থাৎ বল অন্য কোনো বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করে, তাকে আমরা মহাকর্ষ ক্ষেত্র বলি। গ্র্যাভিটেশনাল ফিল্ড, তড়িৎ ক্ষেত্র। যদি একটি চার্জিত বস্তু রাখি তাহলে চারিদিকে যে অঞ্চলব্যাপী এর প্রভাব অনুভূত হয়, বা এটা যে অন্য কোনো চার্জিত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করে যেটুকু অঞ্চল জুড়ে, সেই অঞ্চলটুকুকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। তারপরে ম্যাগনেটিক ফিল্ড, একটি চুম্বক বা গতিশীল চার্জকে চারিদিকে যে অঞ্চল জুড়ে সেই চার্জ বিদ্যমান থাকে তাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র। তাহলে আমরা ক্ষেত্র বুঝলাম। এবার আসি প্রাবল্য। বল ক্ষেত্রে সর্বত্র এর প্রভাব সমান নয়, বিভিন্ন বিন্দুতে এর প্রভাব বিভিন্ন। যেমন একটা চুম্বক রাখলা, চুম্বকের চারিদিকে এটা ক্ষেত্র সৃষ্টি হলো, চুম্বক ক্ষেত্র। তাহলে একটা সেফটি পিন তুমি কাছে নিতে থাকো, দেখো টানছে না, আর একটু নিলেই টেনে ফেলছে, তাই না? তাহলে চুম্বকটার অতি নিকটে যে জায়গাটা আছে সেই জায়গায় একরকম আকর্ষণ, আর চুম্বক থেকে একটু দূরে আকর্ষণ বল আস্তে আস্তে কমতে থাকে, আর একটু দূরে নিলে একেবারে দেখা যায় যে নাই, আকর্ষণ বল নাই, টানছেই না। তাহলে এই দূরত্বের উপর ভিত্তি করে আমরা এই চার্জের স্থানের উপর ভিত্তি করে এর প্রাবল্য নির্ণয় করব। তাহলে আমরা যাই, তাহলে মহাকর্ষীয় প্রাবল্য কি? মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ভরের বস্তু স্থাপন করলে এটি যে বল অনুভব করে তাকে ওই ক্ষেত্রের ওই বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলে। ধরি m1 ভর দ্বারা সৃষ্ট মহাকর্ষীয় ক্ষেত্রের মান মধ্যে r দূরত্বে m2 ভরের আরেকটি বস্তু স্থাপন করা আছে। তাহলে আমরা F = কি পাই? Gm1 m2 / r²। এখানে উপরে আর দিয়ে একটা ইউনিট ভেক্টর দিয়েছি। তাহলে E = কি হবে? মহাকর্ষীয় প্রাবল্য। হ্যাঁ, E, তাহলে E = F/m, এটা মাথায় রাখবে। E = কি? F/m, E = F/m। তাহলে m1 দিলে m1 কাটা যায়, তাহলে একটা F/m1 r² থাকে। আর যদি f2 দাও তাহলে একটা m2 থাকে, m2 কাটা যায়, তাহলে f1 তাই। তাহলে মোট কথা E = কি? F/m। মনে থাকবে? E কি? প্রাবল্য, F হচ্ছে বল। এবার আসো তড়িৎ প্রাবল্য।
তড়িৎ প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করলে এটি যে কুলম্ব বল অনুভব করে তাকে ওই ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য বলে। তাহলে দেখো আমরা কুলম্বের সূত্র থেকে জানি F = 1/4 pi epsilon naught q1 q2 by r square। এটা জানি না? জানি। তাহলে প্রাবল্য F/q, তাহলে একটা চার্জ, তাহলে কিউব ক্ষেত্রে তাহলে E = F/q2, তাহলে একটা q1 থাকবে বাই r1 স্কয়ার, অর্থাৎ E প্রাবল্য F/q2 অর্থাৎ 1/4 pi epsilon naught q1 by r স্কয়ার। এখানে এপসিলন নটকে বলা হয় ভেদন যোগ্যতা। তাহলে এখানে তড়িৎ প্রাবল্য তোমরা পড়বে = F/q, মনে থাকবে = F/q তড়িৎ প্রাবল্য। এখানে আমি ভেক্টরিয়ালি লিখেছি বলে একটি আর দিয়েছি। এরপরে চুম্বক প্রাবল্য H = F/m, একই জিনিস, সব F/, ওটা হলো কিউ চার্জ বলে কিউ দিয়েছি, এটা এম মেরু শক্তি, চুম্বকের ক্ষেত্রে স্থাপিত যে কোনো একটি মেরু শক্তি, তাহলে চুম্বক প্রাবল্য H = F/m। তাহলে আজকে আর এটুকু পড়বো না, আজকে এই পর্যন্তই, সময় প্রায় শেষ। তাহলে আমরা এখান থেকে কি চুম্বক প্রাবল্য পড়লাম, তড়িৎ প্রাবল্য পড়লাম, মহাকর্ষ প্রাবল্য পড়লাম। চুম্বক প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, মহাকর্ষ প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, মহাকর্ষ ক্ষেত্র আর প্রাবল্য। তাহলে বল ক্ষেত্র এবং প্রাবল্য সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হলো। এরপরে আমরা পরের বড় কোশ্চেনে যাব। আমরা শোনো, তোমাদেরকে যেই কথাগুলো বলতে চাই সেগুলো হলো, আমরা যদি এগুলো না বুঝি তাহলে ম্যাথে চলে গেলে আমরা পারবো না। তোমরা মনোযোগ দিয়ে এইগুলো একটু বইয়ের মধ্যে মুখস্থ না করো, অন্তত রিডিং পড়ে মাথায় রেখে বুঝো। আর যে সংজ্ঞাগুলো দেই বা 2 মার্কসের কথা যেগুলো বলি সেগুলো কিন্তু মুখস্থ করতেই হবে, লিখে লিখে খাতার মধ্যে চ্যাপ্টার ওয়াইজ এখনই মুখস্থ করা শুরু করো। ক্লাস বলা যায় না কবে শুরু হয়, আমরা তো জানি না। শুনতেছি শীতে করোনা আর একটু বাড়বে, তোমরা সবাই সাবধান থাকবে, বাইরে যাবে না কেউ, ঠিক আছে? এবার আমাকে রোল নাম্বারগুলি বলো একজন একজন করে। মিস 946। হ্যাঁ 9001, হ্যাঁ 9001, 9009, 946, 9009, 9, তারপর 2019, 19, তারপর 2024, 24, 9036, 9036, 2026, 26 লিখছি, 49, তারপর 36-এর পরে 26, 2049, 26 লিখেছি, 49, 49, ম্যাডাম 9005, 9005। 2005। সবাই ক্লাস করছে, এই কজনই করো। আর কেউ মিস 946। 46 ক্লাস করেছে? জি মিস। আচ্ছা 46, তারপর মিস 9049 লিখছে। হ্যাঁ 49 লিখছি। ওকে, আবার আমি বলি 2001, 2009, 2019, 2024, 2026, 2036, 2049, 2005, 2046। মিস 9036, 9036। 36। আর বাকিদের বলো না কেন ক্লাস করতে? আমি ফোন করলে না বাহানা দেয় ক্লাস করবো, এই কথা বলে সেই কথা বলে। তোমরা একটু বলো, বন্ধু বান্ধবদের বলো ক্লাস হচ্ছে, ক্লাস করো। আর আমাদের এইভাবেই চলতে হবে। আজকে যেটুকু পড়ালাম বুঝেছো সবাই?